আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি, কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না, স্বল্প লোককে লিমিটেশন করে দিয়েছিল। আমার কারিমুল, আমার রায়নুর, আমার আসমার হামিরা, আমার মালেক ভাইরা, এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে, ওইগুলো আগাম যারা আছে, এদের নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল, তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙড় জগছুড়া নেতাকে তৈরি করেনি, ভাঙড় ওই নোটোরিয়াস ক্রিমিনালকে নয়, ভাঙড়ের জায়গা হচ্ছে কাদের জায়গা? আইএসএফ এর জায়গা, এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমি একটা মিনিস্ট্রি মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বললো ভাঙড়কে কি ভালো করা যায় না? আমি বললাম ভাঙড়কে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি? অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের অবজারভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে। তবে একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেন উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো বেড়াতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাতুকারিতা বন্ধ করুন, এই চাতুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম, ও 10 চক্রে ভগবান ভূত কথায় আছে, ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের পাতে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি? আমরা বলেছি, আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, পশ্চিম বাংলায় 293টা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভায় বলেছে, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলেছে। কিন্তু আমার কাছে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো। আমি বিরোধী দলের বিধায়ক, আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস রুট দিতে হবে, এখানে আপনার হিমঘর দিতে হবে, কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে, স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে। ভাঙড়ের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে। এই ভাঙড় 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে, সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে। এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাহিদাগুলো আছে সমস্ত বিষয়গুলো, সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি। অপদস্থ শওকত মোল্লাদের সরকারেরা কর্ণপাত করেনি। এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা ওদের। আমি সমস্ত বিষয় করে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ, লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে। আমি গিয়ে সেখানে বলে দিয়েছি। কাজটা কি হবে? মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা। কিন্তু অপদস্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল, ভাঙড়ের বিএলআর অফিসে যে শওকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি। আপনাদের জনপ্রতিনিধি, আমার কাজটা হচ্ছে আপনাদের জনপ্রতিনিধি, আমি আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙড়ের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সওয়াল আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন? এই শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে?
শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না আইএসএফের এক ভাঙড়ের বিধায়কের, সেই জন্য এরা তো আগে মরে পড়ে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা থেকে চালু করুন। ভাঙড়ের বিধায়ক বাংলার মানুষের ভোট দিয়ে মানুষের কথা বলে, রাজ্যের মানুষের কথা বলে সেটা জানতে পারবে। ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রমমন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? ওই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই, এক ছুচোবাজিকে ভাই যে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না, ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডা মোস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়, ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এখন লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। কি বলতে পারে? 5 বছরের বিধায়ক কি করেছে শুনুন, আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, তাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চেপে চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকে বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে। যে 5 বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি, যদি সরকার আটকে রাখে, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5 কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি। 5 টাকার পেনের খোঁচাতে আরাবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে সরকার সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সেটাকে আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যায়, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি পারফরমেন্স করেছি, আপনাদের জন্য কথা বিধানসভায় বলেছি, কৃষকদের জন্য কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি দাবি তুলেছি, ভাঙড় স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড় হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে কাইচাক সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো, খামে ভরবো। আর 5 বছরের পারফরমেন্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন, আমরা যাকে 2019-এ লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, যখন সিএ এর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি। বলা তো দূরের কথা, লোকসভায় গিয়ে দাঁড়ায় না। 100 দিন লোকসভা চললে খোঁজ নিলে দেখা যাবে হয়তো 30 দিন গিয়েছে খুব বেশি। আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আমি একদিন কামাই করেছিলাম, তাও বাড়িতে ফাল্গুন মাসের 21, 22, 23 পড়েছিল একদিন, ওই দিনটাই কামাই করেছিলাম। আর আমাকে এই অবৈধ সরকার
অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম। কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইনসভার মধ্যে, যে আইন যেখানে তৈরি হবে, আপনি কৃষক, আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা, আপনারা জানেন এয়ারপোর্ট করবো বলে অনেক কথা বলছিল। আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাবাসীর মুখ্যমন্ত্রীর এমএলএ মমতা গিয়ে এক কোদাল মাটি তুলে এই সরকার মমতার সরকার তুলে দেখাক, আমি বুঝিয়ে দেবো। আর এদের অমিলে অমতে এক কোদাল মাটি ফেলুক, বুঝিয়ে নেবো। তার কয়েকদিনের মধ্যে কি বলেছিল, মিডিয়া এসেছিল, কি বলুন তো, যে কই আমরা তো ভাঙড়ে জায়গা এয়ারপোর্টের জন্য কিছু বলছি না। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এই এয়ারপোর্ট সংক্রান্ত। যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না, কিন্তু আপনাদের বলে রাখি এই অপদস্থ সরকারের মনে ওই ধরনের কোন কুচিন্তা কিন্তু ঘুরছে। কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য, কারণ এখানকার যারা অফিসাররা আছে আমার এদেরও তো কোনো বন্ধু বান্ধব আছে, তারা পুলিশ, আর তাদের সাথেও তো নওশাদ সিদ্দিকীর একটু ভালোবাসা আছে। তারা বলছে এখানে এসে দেখছি 90% আইএসএফ, কি করে আটকাবো আমরা, তারা আছে সেখান থেকে আমরা শুনেছি। তো এই পুলিশ দিয়ে আইএসএফ কে আটকাতে পারবে না, এটা অভিষেক বাবুও ভালো জানে, মমতা ব্যানার্জি ভালো জানে। এদের একটা আরএসএস এর একটা চক্রান্তকে এরা বাস্তবায়ন করতে চাইছে। আরএসএস এর চক্রান্তটা কি, এই কলকাতার লাগোয়া সব থেকে পিছিয়ে বর্গের মতো এখন শক্তিশালী এলাকা যারা খেতে পারে সেটা ভাঙড়, এই ভাঙড়কে উচ্ছেদ করে এখানে এয়ারপোর্ট করতে হবে। আমার সন্দেহ মমতা ব্যানার্জি সুকৌশলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই থানাগুলোকে তৈরি করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে। তবে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে চলি, প্রশাসনকে আমরা সম্মান দিই, তবে আপনারা সজাগ থাকবেন। আপনাদের হয়ে কথা বলার লোক বেশি বেশি তৈরি করতে হবে। আগামী দিনে যদি এই ভাঙড়ের দিকে চোখ তুলে দেখায় এয়ারপোর্ট করার জন্য, সেই চোখকে পিনের খোঁচা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইনসভায় নয়, দেশের আইনসভায় আমাদের লোককে পাঠাতে হবে। নালে এর আগে যাকে পাঠিয়েছিলাম সে কুকুর নিয়ে কি সব প্রশ্ন করেছিল, মানুষ খেতে পাচ্ছে না। এখানে লকডাউন পিরিয়ডে তারা হাহাকার করছিল, কৃষকরা তার মাসিক গড়ায় মাত্র 7,000-এর নিচে ইনকাম করছে, তা নিয়ে কোনো কোশ্চেন নাই। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হলো পার্লামেন্টে, মাননীয় মিমি চক্রবর্তী মহাশয়ের কাজ ছিল এই ভাঙড়ের কৃষকদের স্বার্থে, যাদবপুরের কৃষকদের স্বার্থে একা হলেও নওশাদ সিদ্দিকীর মতো পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি বিলের বিরোধিতা করা। কিন্তু আমি অপদার্থ মনে করছি, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি, ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। আপনারা অভাব অভিযোগ সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। তো ভাই একটা কথা মনে পড়ে গেল, কোন জায়গায় ফাঁকা নেই তো চেয়ার। আমার কিছু আবার আমার ভাঙড়ের ভালোবাসার কিছু সাংবাদিক আছে, সবাইকে আমি ভালোবাসি, যে আমার বিরুদ্ধে বলে তাকেও ভালোবাসি, যে আমার পক্ষে বলে তারা ভালোবাসি। আবার ফাঁকা চেয়ারের ছবি তুলে বলবে নওশাদ সিদ্দিকী জনসভায় লোক হয়নি। তবে নওশাদ সিদ্দিকী জনসভায় লোক হলো কি না হলো ও নিয়ে আমি ভাবি না। 2021-এ বিজেপি চলে আসবে, এই ভয় দেখানোর পরেও ভাঙড়ের বাপ মা ভাই বোন কাকা জ্যাঠারা মিলে নওশাদ সিদ্দিকীকে 1,09,000-এর বেশি ভোট দিয়ে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে। এখানে বিজেমুলকে আটকাতে হবে, এখানে বিজেমুলকে আটকে ভাঙড় থেকে লিড দিয়ে পার্লামেন্টে অ্যাডভোকেট নূর আলম খানকে পাঠাতে হবে। আমি আশা করব লিড আমাদের আরো বেশি হবে কি না ভাই? এটা পঞ্চায়েত ভোট নয় তো, রাজ্যের পুলিশকে দিয়ে তুমি লীলা খেলা খেলবে, অনেক খেলেছো। তবে একটা কথা বলে যায় শওকত মোল্লা সাহেবকে এখান থেকে, মামলা কিন্তু নওশাদ সিদ্দিকীর করা আছে, আজ না কাল তোমার কিন্তু তড়ি পার হবে। ছাড়ার জায়গা নয়। আমার 3টে ভাইকে শহীদ করেছে, একাধিক ভাইকে গুলি করেছে, পা কেটে গিয়েছে, আমাদের মহিলা সদস্যদেরকে মানে হ্যারাসমেন্ট করেছে। ছেড়ে কোনো কথা হবে না। বন্ধুগণ আপনাদের বলবো, কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আমাদের বাম বন্ধুরা একটা কথা বলছে, না বলে পারছি না, তো সারা রাজ্য থেকে বলছে ভাঙড় কি আর যাদবপুর, এই ধরনের মিসগাইড করছে। বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরো শরীরটা সুস্থ থাকে। ভাঙড় যাদবপুর নয়, ঠিক কথা, ভাঙড় কিন্তু যাদবপুরের কলিজা।
যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না। তো কলিজাকে বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে। আমরা দেখেছি বিগত ইলেকশনে, লোকসভা নির্বাচনে আপ ডাউন হতে আসবে, ভাঙড়ের মানুষ লিড দেবে, সে পার্লামেন্টে যাবে। লিড তো আইএসএফ এর কাছে আছে। কি ভাই, সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশাল ভাবে, বারাইপুর উত্তর দক্ষিণ, সোনারপুর পশ্চিম, পূর্ব পশ্চিম, এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বাণ দা আছে। অনির্বাণ দা তার বন্ধু বান্ধব থেকে একটা ভালো ইউনিট হেভি ভোট তৈরি করছে যাদবপুরে। তা আমাদের তো সংগঠন তৈরি হয়ে গিয়েছে। সময় কথা বলবে 4 তারিখে। আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বুঝাতে পারে, সতর্ক থাকবেন। তবে একটা কথা বলছি, আমাদের এখানকার যিনি রশিদ গাজী মহাশয় বা তুষার বাবু, তাদের সাথে আমার কোনো মতবিরোধ নাই। যদি তুষার বাবু রশিদ গাজীর হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে এই যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিত। ওনারা জানে, কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই। ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলছি, আপনারা চোখ কান খুলে দেখবেন, দিনে বামপন্থী, দিনে কংগ্রেস, আর সন্ধ্যের পরে আরএসএস বিজেপি হয়ে যাচ্ছে। বেশ কিছু নেতা, তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। আমি আপনাদের বলি, অনেক মিসগাইড আমাদের করবে। আপনারা বাড়িতে ফিরে যাবেন, আপনারা দায়িত্ব নেবেন। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবেন? সকাল সকাল খাম চিহ্নে ভোটটা দিয়ে আমাদের এখান থেকে ব্যাপকভাবে লিড দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই লিডের নেওয়ার পরে আমাদের অ্যাডভোকেট নূর আলম খান আপনাদের প্রতিনিধি হয়ে দেশের যেখানে আইন তৈরি হবে, দেশে সারা দেশে 543 জন মিলে আইন তৈরি করে, ওর মধ্যে থেকে ভাঙড় তথা যাদবপুর থেকে আমরা আমাদের পক্ষ থেকে পাঠাবো। যে আইন তৈরি হবে, যদি জনগণের বিপক্ষে যায়, শ্রমিকের বিপক্ষে যায়, কৃষকদের বিপক্ষে যায়, ছাত্র যুবের বিপক্ষে যায়, বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করবে এবং ভাঙড় সহ যাদবপুরের মানুষ সহ রাজ্যের মানুষ সহ দেশের মানুষের বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। অ্যাডভোকেট নূর আলম খান সাহেবকে আমরা 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। হবে তো নাকি ভাই? সময় আছে, আরো আগামী দিনে আরেক কথা বলবো। আস্তে আস্তে আমরা বিদায় নিই। তবে একটা জিনিস করবো, একটু শুনবেন। ওই দেখাচ্ছে সিগন্যাল, এই দেখেন, এটা মোবাইলে তাহলে ফ্ল্যাশটা অন করো। একটা স্লোগান হবে, চুপচাপ খামে চাপ, শেষ পর্যন্ত মোবাইলে যে যেখানে আছো, যে যেখানে আছো, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। মায়েরা মোবাইল দিলেন স্লোগান, ওরে বাবা, কোথায় কোন মাথায় লোক, লাইট ছিল না বলে দেখতে পাচ্ছি না, ওরে বাবা। ওই স্লোগানটা দিই, আইএসএফ এই চোরের সরকার, এই চাকরি চোরের সরকার, এই রেশন চোরের সরকার, এই মিড-ডে-মিলের চোরের সরকার, এই জন্মভূমি জঙ্গল অধিকার চোরের সরকার, এই এলাকাবাড়ি চোরের সরকার, এই তেলাওয়াদের সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার। আগা চুপচাপ 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 চুপচাপ। আর একটা এমন আওয়াজ এখান থেকে দিতে হবে, কালীঘাটে যেন আওয়াজটা পৌঁছে যায়, যে আগামী 4 তারিখে ভাঙড় থেকে লিড দিয়ে দেশের পার্লামেন্টে যাদবপুর থেকে জিতে অ্যাডভোকেট নূর আলম খান সাহেবকে আইএসএফ পাঠাচ্ছে। এই স্লোগানটা এখান থেকে দিতে হবে, ইনকিলাব ইনকিলাব। ভারতবাসী ভারতবাসী সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন।